ভয়াবহ দাবানলে পড়ছে ইউরোপ। ফ্রান্স স্পেনে মহা দুর্যোগ, নতুন করে হাজারো মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কঠিন পরিস্থিতি আখ্যা। আলোচনা ব্যর্থ হলে ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের। যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজতে পেতে হিমশিম খাচ্ছে ট্রাম্প শাসন, বলছে তেহরান। ওয়াশিংটনে নেতানিয়াহু। ইরাকের ক্ষেত্রে ড্রোন হামলা, এরবিলে একাধিক বিস্ফোরণ। সৌদি তেল স্থাপনায় হাউথিদের হামলা নস্যাতের দাবি রিয়াদের, কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত। একদিনে নিহত 3, আহত 15। পশ্চিম তীরে অভিযান চালিয়ে 120 জনের বেশি ফিলিস্তিনি আটক, 60 ফিলিস্তিনি বন্দী ফেরত। এবং চীন সীমান্তে আবারও সামরিক উত্তেজনা। লাদাখ ও অরুণাচলের কাছে বিমান ঘাঁটিতে কঠোর প্রজন্মের J-20 স্টিলথ যুদ্ধ বিমান মোতায়েন করেছে বেইজিং। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। ইরাকে নতুন করে দেখা দিয়েছে উত্তেজনা। কুর্দি নিয়ন্ত্রিত দেশটির উত্তরাঞ্চলের সবচেয়ে বড় হরমুজ গ্যাস ক্ষেত্রে ড্রোন হামলার দাবি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের। একই রাতে এরবিলে একাধিক বিস্ফোরণ ও মার্কিন যুদ্ধবিমানের টহলে বাড়ছে নতুন সংঘাতের সংখ্যা। যুদ্ধ থামলেও উত্তেজনা থামছে না মধ্যপ্রাচ্যে। কুর্দি নিয়ন্ত্রিত সুলাইমানিয়ার খোরমুজ গ্যাসে ড্রোন হামলা দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB। এই গ্যাস ক্ষেত্র থেকেই কুর্দি অঞ্চলের বেশিরভাগ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয়। হামলার পর জ্বালানি নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। একই সময় প্রায় 200 কিলোমিটার দূরের এরবিলে একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইরাকি সংবাদ মাধ্যম ও ইরানের ফার্স নিউজের তথ্য অনুযায়ী মার্কিন কনসুলেটের কাছাকাছি সহ বিভিন্ন স্থানে অন্তত 7টি বিস্ফোরণ ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের তীব্রতাও দেখা যায়। বটে আল জাজিরা জানায়, এরবিলের উত্তর পূর্বের খালিফান ও সোরান এলাকায় অন্তত 4টি ইরানি ড্রোন হামলা চালানো হয়েছে। এর পরপরই এরবিলের আকাশে যুক্তরাষ্ট্রের 10টিরও বেশি যুদ্ধ বিমান ও ড্রোন টহল দিতে দেখা যায়। লক্ষ্যবস্তু এলাকায় অগ্নিকাণ্ডের পাশাপাশি 2টি ড্রোন বিধ্বস্ত হওয়ার কথাও জানিয়েছে স্থানীয় পুলিশ। এদিকে অস্ত্রের ঘাটতির কারণে হামলা বন্ধ রাখা হয়েছে এমন দাবি নাকচ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধেই হামলা থামানো হয়েছে। একসঙ্গে তিনি জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে এবং ভালো অগ্রগতির সম্ভাবনা রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে নতুন করে অস্থির মধ্যপ্রাচ্য। সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা নস্যাৎ করেছে রিয়াদ। হামলার জন্য ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হাউথিকে দায়ী করছে সৌদি। কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের রেশ এবার ছড়িয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চলেও। সৌদি আরবের পূর্বাঞ্চলের তেল স্থাপনা লক্ষ্য করে ছোড়া একাধিক ড্রোন ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর দাবি, ড্রোনগুলো ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রিত এলাকা থেকে উৎক্ষেপণ করা হয়েছে। যদিও ইয়েমেনের হাউথিরা সৌদি তেল পরিবহন অবকাঠামোতে হামলার দায় স্বীকার করেছে। ড্রোন হামলার ঘটনাকে নিজেদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত উল্লেখ করে সৌদি আরব জানিয়েছে, হামলার জবাব দেওয়ার অধিকার তারা সম্মান করছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ইরাক সরকার। কাতার, কুয়েত, ওমান, জর্ডান, পাকিস্তান ও সিরিয়া সহ একাধিক দেশ সৌদির প্রতি সংহতি জানিয়ে হামলার নিন্দা করেছে। এদিকে ইয়েমেনের হাউথিরা দাবি করেছে, সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে ইয়ানবু বন্দর পর্যন্ত তেল সরবরাহ পরিবহন অবকাঠামো লক্ষ্য করেই তারা ড্রোন হামলা চালিয়েছে। হাউথিদের মতে ইয়েমেনের সৌদি হামলার জবাব হিসেবে অভিযান। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীতে উত্তেজনার কারণে সৌদি আরব যে বিকল্প তেল পরিবহন রুটের উপর নির্ভরতা বাড়িয়েছে, সেই অবকাঠামোকেই লক্ষ্যবস্তু করা হয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কড়া অবস্থান বজায় রেখেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ কার্যকর এবং তেহরান তা প্রত্যাহারের অনুরোধ করছে। একই সঙ্গে তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনা চললেও প্রয়োজনে আরও কঠোর সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত ওয়াশিংটন। নাদিম মারজান, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতির মধ্যে একদিন ফিলিস্তিনি নিহত, আহত অন্তত 15 জনের বেশি। একই দিনে 60 ফিলিস্তিনি বন্দীকে গাজায় ফিরিয়ে দিয়েছে ইসরায়েল। তবে অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে 120 জনের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। লেবাননে উত্তেজনা অব্যাহত। জাতিসংঘ বলছে, দেশটির দক্ষিণাঞ্চলে কারারা এলাকায় ইসরায়েলি ড্রোন ও গোলাবর্ষণে কয়েকজন ফিলিস্তিনি নিহত এবং আহত হন। স্থানীয় মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালগুলো সর্বোচ্চ সক্ষমতা নিয়ে কাজ করছে। প্রতিদিন আহতদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।
একই দিনে আন্তর্জাতিক রেড ক্রসের সহায়তায় 60 ফিলিস্তিনি বন্দীকে গাজায় ফিরিয়ে দেয় ইসরায়েল। তবে বন্দী বিষয়ক সংগঠনগুলোর দাবি এখনো প্রায় 4,900 ফিলিস্তিনি ইসরায়েলের কারাগারে রয়েছেন। এর মধ্যে 1000-এর বেশি প্রশাসনিক আটক আইনে বিচার ছাড়াই বন্দী আছেন। তাই বন্দী মুক্তির এই পদক্ষেপকে আংশিক মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অন্যদিকে পশ্চিম তীরে আরো জোরদার হয়েছে ইসরায়েলি অভিযান। নাবলুস, রামাল্লাহ, হেব্রন, কালকিলিয়া ও পূর্ব জেরুজালেমে অভিযান চালিয়ে 120 জনের বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়। কালান্দিয়ায় জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRW এর প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এই ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করে নিন্দা জানিয়েছে আরব লীগ। পাশাপাশি পশ্চিম তীরে নতুন করে বসতি স্থাপন, বাড়িঘর গুঁড়িয়ে দেয়া এবং দখল ঘটনাও বেড়েছে। ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরায়েলি সেনাবাহিনীর উপস্থিতিকেই বসতি স্থাপনকারী জমি ও সম্পত্তি দখল করছে। বিশ্লেষকদের মতে পশ্চিম তীরে অভিযান ও দখল নীতি আরো তীব্র হওয়ায় ফিলিস্তিন সংকট এখন নতুন এক বিপজ্জনক মোড়ে পৌঁছেছে। এদিকে লেবাননে উত্তেজনা অব্যাহত। বৈরুত সফরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় পুরো গ্রাম ধ্বংস এবং বেসামরিক স্থাপনায় আঘাতের কিছু ঘটনা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন অভিযোগ করেছেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। বিশ্লেষকদের মতে গাজা, পশ্চিম তীর ও লেবানন তিনটি ফ্রন্টে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা এখনো অনেক দূরে। নাদিম মাজান, সংবাদ। গাজায় আন্তর্জাতিক বাহিনীকে প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন একজন ইসরায়েলি কর্মকর্তা। এদিকে গাজায় শান্তি বাহিনীকে প্রবেশের ইসরায়েলি অনুমতিকে স্বাগত জানিয়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় শিবিরের দৃশ্য এটি। ইসরায়েলের গাজা যুদ্ধ শুরুর পর অনবরত বোমা হামলায় ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন এই ফিলিস্তিনিরা। উপত্যকাটিতে নিরাপত্তা বাহিনীকে ঢুকতে দেওয়ার ইসরায়েলি সিদ্ধান্তে আশা জেগেছে তাদের মনে। তাঁবু শিবিরে বসবাস করা অনেকেই এখন স্বপ্ন দেখছেন নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার। তাদের প্রত্যাশা, শান্তি বাহিনী তাদের ধ্বংসস্তূপে পরিণত হওয়া বসতভিটা আবার নির্মাণ করবে। আমরা আমাদের নিজ শহরে ফিরে যেতে পারব। তারা আমাদের ঘরবাড়ি পুনর্গঠন করবে, যাতে আমরা এখানে আটকা পড়ে না থাকি। আল্লাহর সাহায্যে এবং তারপর সমগ্র সমর্থনে প্রত্যেকে আন্তরিকভাবে আমাদের পাশে দাঁড়াবে এবং সর্বতোভাবে আমাদের সমর্থন করবে। ইসরায়েল শান্তি কমিটিকে অনুমতি দেওয়াতে আমরা খুশি। আমরা আবার আগের জীবনে ফিরে যাব, আমাদের দুর্দশা কমবে। আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী নামের এই মিশনে উগান্ডা ও মরক্কোর মতো মিত্র দেশগুলোর 200 জন সদস্য থাকবেন, যারা ইসরায়েলের বাইরে থাকা এলাকাতে মোতায়েন হবেন। গাজায় প্রবেশের প্রতিটি দলের পৃথক ইসরায়েলি অনুমোদনের প্রয়োজন হয়, তবে বাহিনীগুলো কখন হবে তা স্পষ্ট করে জানা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা অনুযায়ী ইসরায়েল এই বহুজাতিক নিরাপত্তা বাহিনীকে গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে। শাফিনা সুলতানা, সময় সংবাদ। রাতভর পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মস্কো, কিয়েভ। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় প্রাণহানি ও অবকাঠামো ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। যুদ্ধের মধ্যে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভকে আগের সব প্রতিশ্রুতি পূরণের পাশাপাশি নতুন সামরিক প্রযুক্তি সহায়তার আশ্বাস দিয়েছে লন্ডন। রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া ও ইউক্রেন। দেশের বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় প্রাণহানি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর দিয়েছে সংশ্লিষ্টরা। পাল্টা হামলায় রাশিয়ার রোস্তভ অঞ্চলে হতাহতের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই পক্ষই জ্বালানি স্থাপনা, সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা আরও জোরদার করেছে। এমন পরিস্থিতির মধ্যেই যুক্তরাজ্য সফরে গিয়ে নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ক্ষমতা নেওয়ার পর প্রথম বিদেশি নেতা হিসেবে জেলেনস্কিকে স্বাগত জানিয়ে বার্নহাম বলেন, ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন শতভাগ অব্যাহত থাকবে এবং লন্ডনের দেয়া প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করা হবে। তিনি শিগগিরই ইউক্রেন সফরের ঘোষণা দেন। দুই নেতা পোর্টসমাউথ নৌঘাটি পরিদর্শন করে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন। যুক্তরাজ্য কিয়েভকে নতুন স্টর্ম ক্লোক ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি হস্তান্তরের ঘোষণা দিয়েছে, যা রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে জ্যাম করে ড্রোন পরিচালনায় সহায়তা করবে। পাশাপাশি যৌথ ড্রোন উৎপাদন ও প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। সফরের আগে জেলেনস্কি বলেছেন, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় ইউক্রেনের আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। লন্ডন জানিয়েছে 2022 সাল থেকে ইউক্রেনকে তাদের মোট সহায়তা 25 বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে, যার মধ্যে 16 বিলিয়ন পাউন্ড সরাসরি সামরিক সহায়তা। এদিকে নতুন শান্তি উদ্যোগ নিয়ে আলোচনা চললেও ক্রেমলিন বলছে তাদের কাছে এখনো নির্দিষ্ট প্রস্তাব পৌঁছেনি।
এরই মধ্যে কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার ঘটনায় নতুন উত্তেজনা তৈরি হয়েছে। তেহরান এই হামলার জন্য কিয়েভকে দায়ী করে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। বিশ্লেষকদের মতে এতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব ইউরোপের গণ্ডি ছাড়িয়ে মধ্যপ্রাচ্য ও কাস্পিয়ান অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বেড়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। ভারত চীন সীমান্তে আবারও বাড়ছে সামরিক উত্তেজনা। লাদাখ ও অরুণাচল সীমান্তের কাছে দুটি বিমান ঘাঁটিতে পঞ্চম প্রজন্মের J-20 স্টিলথ যুদ্ধ বিমান মোতায়েন বাড়িয়েছে চীন। স্যাটেলাইট চিত্রে অন্তত 11টি J-20 বিমানের উপস্থিতি ধরা পড়েছে। বিশ্লেষকদের মতে এটি সীমান্তে চীনের দীর্ঘমেয়াদী সামরিক প্রস্তুতির ইঙ্গিত। ভারত সীমান্ত সংলগ্ন লাদাখ ও অরুণাচল প্রদেশের মুখোমুখি বিমান ঘাঁটিতে পঞ্চম প্রজন্মের J-20 মাইটি ড্রাগন স্টিলথ যুদ্ধ বিমান মোতায়েন জোরদার করেছে চীন। স্যাটেলাইট বিশ্লেষণে হোটান বিমান ঘাঁটিতে 60টি এবং তিব্বতের দামসুং বিমান ঘাঁটিতে আরও 4টি J-20 যুদ্ধ বিমান দেখা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তের এত কাছে একসঙ্গে এত সংখ্যক J-20 মোতায়েন ঘটনা এবারই প্রথম। সামরিক বিশ্লেষকদের মতে এটি সীমান্ত এলাকায় স্থায়ী যুদ্ধ প্রস্তুতির অংশ। J-20 যুদ্ধবিমানের স্টিলথ প্রযুক্তি ও উন্নত রাডার এড়ানোর সক্ষমতা ভারতের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে। বর্তমানে ভারতের বহরে থাকা রাফায়েল যুদ্ধবিমান অত্যাধুনিক হলেও তা পঞ্চম প্রজন্মের স্টিলথ ক্যাটাগরির নয়। চীনের সামরিক সক্ষমতাও দ্রুত বাড়ছে। বিভিন্ন প্রতিরক্ষা বিশ্লেষণের তথ্য অনুযায়ী বর্তমানে দেশটির বিমান বাহিনীতে 300 থেকে 500টির মতো J-20 যুদ্ধ বিমান রয়েছে। বছরে 120টি পর্যন্ত J-20 উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে বেইজিং। ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যে চীনের বহরে প্রায় 1000 J-20 যুক্ত হতে পারে। এর বিপরীতে ভারত বর্তমানে 36টি রাফায়েল যুদ্ধ বিমান পরিচালনা করছে। পাশাপাশি আরো 26টি রাফায়েল কেনার চুক্তি করেছে দেশটি এবং অতিরিক্ত 114টি রাফায়েল সংগ্রহের আলোচনা চলছে। স্টিলথ যুদ্ধবিমান AMCA প্রকল্প এগোলে কার্যকরভাবে বিমান বাহিনীতে যুক্ত হতে আরো কয়েক বছর সময় লাগবে। তাই সীমান্তে চীনের এই মোতায়েনকে ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। নাদিম মারজান, সময় সংবাদ। গণমাধ্যম কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ভারতের কলকাতায় বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। সোমবার কলকাতা প্রেস ক্লাবে শুরু হওয়া মিছিলে অংশ নেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিক, আলোকচিত্রী ও ভিডিও সাংবাদিকরা। ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে গিয়ে শেষ হয় মিছিল। সেখানে মানববন্ধন গড়ে তুলে ভবিষ্যতের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং পেশাগত দায়িত্ব পালনে বাধাহীন পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা। প্রতিবাদকারীরা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গত শুক্রবার পরীক্ষাপত্র ফাঁসের প্রতিবাদে বাম ও কংগ্রেসের ডাকা মিছিল কভার করতে গিয়ে একাধিক সাংবাদিক হামলার শিকার হন। এই ঘটনায় 7টি মামলা দায়ের হয়েছে এবং গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে সদ্য কার্যকর হওয়া গুন্ডা দমন আইনের ধারায় অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে টর্নেডো আঘাত হেনেছে। এতে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপড়ে পড়েছে গাছ, উড়ে গেছে যানবাহন, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজারো মানুষ। স্থানীয় সময় সোমবার বিকেলে এটা আঘাত হানে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মেনাসা ও আশপাশের এলাকা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় টর্নেডো তাণ্ডবে বহু ভবন আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। টর্নেডোটি নিকটবর্তী অ্যাপলটন শহরেও আঘাত হানে। দুর্যোগের পর বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে হাজারো মানুষ অন্ধকারে পড়েন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছেন স্থানীয় কর্মকর্তারা। জরুরি সেবা সংস্থাগুলো ধ্বংসস্তূপ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। ভারতের আসামে বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 68 জনে। অন্যদিকে চীনের গানসু প্রদেশে মারা গেছে 11 জন। ফ্রান্সের বিভিন্ন অঞ্চলেও দেখা দিয়েছে আকস্মিক বন্যা। পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে চীনের গানসু প্রদেশ। টানা ভারী বৃষ্টিতে প্রদেশটিতে কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় আটকে পড়েছেন শত শত পর্যটক। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দলের সদস্যরা। গানজুর পাশাপাশি ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে গুয়াংডংয়ে। পানির তোড়ে ভেসে গেছে বহু গাড়ি। ক্ষতির মুখে পড়েছে স্থানীয়রা। ভারতের অবস্থাও বেশ করুণ। আসামে ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় তলিয়ে গেছে অনেক এলাকা। বাড়ছে প্রাণহানির সংখ্যা। চরম দুর্ভোগে পড়েছেন লাখ লাখ মানুষ। অন্যদিকে জম্মু ও কাশ্মীরের রাজৌরি শহরে মুষলধারে বৃষ্টির পর নদী উপচে তলিয়ে গেছে বিঘার পর বিঘা ফসলি জমি। নিজৰ জীৱনটো আৰু
সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা যে আমার বাচ্চা আর আমি বেঁচে আছি। সত্যি ভেবেছিলাম আর বাঁচবো না। আমরা মোট 5 জন এক কাপড়ে একটা গাছে চেপে বসেছিলাম। টানা প্রায় 13 ঘন্টা গাছের ডালে ঝুলে থাকার পর উদ্ধারকারী দল এসে আমাদের বের করে আনে। জীবন রক্ষা কৰিলো, নিজৰ ল'ৰাটোৰ জীবন রক্ষা কৰিলো। এদিকে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে হঠাৎ অতি ভারী বর্ষণে তৈরি হয়েছে আকস্মিক বন্যা। নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ায় ভেঙে পড়ছে